সুপ্রিয় শিক্ষার্থী, দেখতে দেখতে আমরা আমাদের অষ্টম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র বিষয়টির শেষ ক্লাসে এসে উপনীত হয়েছি। আমাদের শেষ ক্লাসের আলোচ্য বিষয় বানান। ভাষা শুদ্ধরূপে লিখতে হলে সে ভাষার বানান জানা অত্যন্ত জরুরি। প্রত্যেক ভাষারই বানানের কিছু নিয়ম আছে। বাংলা ভাষার বানানেরও বিশেষ কিছু নিয়ম রয়েছে। এই নিয়ম সময় বদলের সঙ্গে সঙ্গে কিছুটা আধুনিক করা হয়, অর্থাৎ একটি নির্দিষ্ট সময় পর পর চলমান ভাষায় যে পরিবর্তনগুলো সাধিত হয় সেই পরিবর্তনগুলোর মধ্যে থেকে ইতিবাচক কিছু পরিবর্তন নিয়ে নতুন একটি সংস্করণ তৈরি করা হয়। বাংলাদেশে সাধারণভাবে মান্য করা হয় বাংলা একাডেমি অনুমোদিত বানান রীতি। সেই বানানের কিছুটা নিয়ম আমরা জেনে নেব। বাংলা ভাষার বানানের নিয়ম। বানানে হ্রস্ব ই বা দীর্ঘ ই, আবার হ্রস্ব উ বা দীর্ঘ উ ব্যবহারের নিয়ম। যেসব তৎসম শব্দের বানানে হ্রস্ব ও দীর্ঘ উভয় স্বর, অর্থাৎ হ্রস্ব ই বা দীর্ঘ ই অথবা হ্রস্ব উ বা দীর্ঘ উ, এর যে কোনোটি অভিধান সিদ্ধ, সেই ক্ষেত্রে অর্থাৎ অভিধানে মানে বাংলাদেশের বা বাংলা বানানের জন্য যে বাংলা একাডেমি প্রণীত অভিধান, সেখানে যদি দুই প্রকার ধ্বনিকেই অর্থাৎ ই ধ্বনি হ্রস্ব এবং ই ধ্বনি দীর্ঘ এই দুটোকেই স্বীকৃতি দেওয়া হয়ে থাকে, সেই ক্ষেত্রে এবং তার সাথে সাথে অতৎসম অর্থাৎ তৎসম ছাড়া আর যেগুলো আছে যেমন তদ্ভব, দেশি, বিদেশি এবং মিশ্র, এই ভাষার বানানগুলোতে হ্রস্ব স্বরটা লিখতে হবে, অর্থাৎ হ্রস্ব ই অথবা হ্রস্ব উ। দীর্ঘ এর ব্যবহারটা এখান থেকে ধীরে ধীরে বন্ধ হয়ে যাবে বা বন্ধ করতে হবে। তাহলে বাংলা ভাষার যে বর্তমান সংস্করণটি আছে সেটি অনুযায়ী ভাষাটি বা বানানটি শুদ্ধ রূপে পরিগণিত হবে। কিছু উদাহরণ লক্ষ্য করো। তৎসম শব্দে অটবি, আবির, আশিস, উষা বা কিংবদন্তি, গণ্ডি, তরণী, পদবী, সারণী, চিৎকার, এই বানানগুলো তৎসম শব্দে হ্রস্বই বা দীর্ঘই উভয়টি দিয়েই সঠিক হিসেবে পরিগণিত আছে। তাই বাংলা ভাষায় আমরা যখন এই শব্দগুলো লিখব তখন শুধুমাত্র হ্রস্ব ইকার দিব, দীর্ঘ ইকারটা আমরা বাদ দেব বা অ্যাভয়েড করার চেষ্টা করব। অতৎসম শব্দে সর্বদাই হ্রস্ব ইকার হবে, যেমন আদমি, আপিল, আমিন, আলমারি, উকিল, উর্দু, কাজী, কারবারি, কারিগরি, কুমির, কেরানি, খ্রিস্ট, খ্রিস্টাব্দ, গরিব, গাজী, গাড়ি, গিন্নি, চাকরি, জানুয়ারি, ডিগ্রি ইত্যাদি। কয়েকটি স্ত্রীবাচক শব্দের শেষে দীর্ঘ ইকার হবে, যেমন অভিনেত্রী, কর্ত্রী, কিশোরী, গাভী, গুণবতী, চতুর্দশী, ছাত্রী, জননী, দাসী, দুঃখিনী, দেবী, নারী, পত্নী, পিশাচী, বিদুষী, মাতামহী, মানবী, যুবতী, শ্রীমতী, সতী, সরস্বতী, হরিণী ইত্যাদি। এরকম আরো আছে, তবে তোমাদের বইতে যে উদাহরণগুলো দেওয়া আছে তোমরা অবশ্যই সেই কয়টি উদাহরণ মনোযোগের সাথে লক্ষ্য করবে এবং একদম মুখস্থ রাখার চেষ্টা করবে, কারণ পরীক্ষায় আমাদের এই উদাহরণগুলো থেকেই প্রশ্ন আসবে। ভাষা ও জাতির নামের শেষে ইকার হবে, হ্রস্ব ইকার, যেমন আফগানি, আরবি, ইংরেজি, ইরাকি, ইরানি, ইহুদি, কাশ্মীরি, জাপানি, তুর্কি, নেপালি, পাঞ্জাবি, ফরাসি, বাঙালি, সাঁওতালি, সিন্ধি, হিন্দি ইত্যাদি। বিশেষণবাচক আলি প্রত্যয়যুক্ত শব্দে হ্রস্ব ইকার হবে, যেমন চৈতালি, এই বানানটি শেষে কিন্তু আলি আছে, আলি প্রত্যয় যোগ করা আছে। পুবালি, পুব যোগ আলি, পুবালি, এই যে আলি যোগ করা আছে বলা হয়েছে বিশেষণ রূপে যদি আলি যোগ করা হয় তাহলে হ্রস্ব ইকার দিয়ে বানানটি লিখতে হবে। বর্ণালী, মিতালি, মেয়েলি, রূপালী, সোনালী ইত্যাদি। বানানে ওকারের ব্যবহার বা ও এর ব্যবহার। ক্রিয়াপদের বানানে পদান্তে ওকার অপরিহার্য নয়, অর্থাৎ পদের শেষে ওকারটা অপরিহার্য নয়, উচ্চারণে থাকবে
কিন্তু বানানে সেটা লিখিত আকারে থাকবে না। যেমন আনবো, এটা একটি ক্রিয়াপদ, আমি উচ্চারণ করছি কেমন, বয়ের সাথে কিন্তু একটা ওকার উচ্চারণ করছি। আনবো, করতো, খেলবো, চলবো, দেখতো, ধরবো, নাচবো, এই যে প্রত্যেকটিতেই কিন্তু আমি বয়ের সাথে একটা ওকার উচ্চারণ করছি, কিন্তু সেটা লিখিত আকারে প্রকাশ করার কোনো প্রয়োজনীয়তা নেই। বর্তমান অনুজ্ঞার সামান্য রূপে পদান্তে ওকার প্রদান করা যায়, যেমন আনো, করো, খেলো, চলো, দেখো, ধরো, নাচো, পড়ো। আনো প্রত্যয়ান্ত শব্দের শেষে ওকার হবে, মানে প্রত্যয়ের যদি আনো থাকে প্রত্যয়টা, তাহলে সেখানে ওকার যোগ করা যাবে, যেমন করানো, খাওয়ানো, দেখানো, নামানো বা শোয়ানো। অর্থ বা উচ্চারণ বিভ্রান্তির সুযোগ থাকলে কিছু বিশেষণ ও অব্যয় পদে ওকার দেওয়া আবশ্যক। যদি অর্থের বা উচ্চারণের বিভ্রান্তি ঘটার সম্ভাবনা থাকে, সেই সমস্ত বানানে কিন্তু অবশ্যই ওকারটা দিতে হবে। যেমন লক্ষ্য করো, কাল, আগে কিন্তু এই একই বানান দিয়ে কালো বা ব্ল্যাক সেই অর্থটিও প্রকাশ করা হতো, আবার যেটা সময় অর্থে যে কাল সেটিও প্রকাশ করা হতো, কিন্তু বর্তমান নিয়মে বলা হয়েছে যে উচ্চারণের বিভ্রান্তির সুযোগ থাকলে যেখানে কালো সেখানে ওকারটি প্রদান করতে হবে বা ওকারের যে প্রয়োগ সেটি নিশ্চিত করতে হবে। দেখো কাল, এই কাল অর্থ সময়, কিন্তু ঠিক এই কাল দিয়ে কিন্তু আমরা কালো বলবো না। কালো বলতে হলে যেটা কৃষ্ণ বর্ণ সেটাকে আমরা লয় ওকার দিয়ে লিখব। আবার কোন, এই কোন অর্থ হচ্ছে কি, কে বা কোনটি, কোনো কিছু জিজ্ঞাসা সূচক ভাবে আমরা যখন বলি কোন, কিন্তু কোনো যদি আমরা বলতে চাই, যেমন বহুর মধ্যে এক, সেই কোনোর ক্ষেত্রে আবার নয় আমরা ওকারটা নিশ্চিত করব, তাহলে উচ্চারণের বিভ্রান্তি বা অর্থের কোনো বিভ্রান্তি ঘটবে না। এছাড়া দেখো কপালের যে আরেকটি শুদ্ধ রূপ আছে সেটি হচ্ছে ভাল, কিন্তু ভালো বা উত্তম অর্থে যখন আমরা এই কথাটিকে লিখতে যাব তখন আমরা লয়ের সাথে অবশ্যই ওকারটা নিশ্চিত করব। বানানে বিসর্গ এর ব্যবহার। পদান্তে বিসর্গ থাকবে না, অর্থাৎ পদের শেষে কোনো বিসর্গ প্রয়োগ করা যাবে না, যেমন ক্রমশ, দ্বিতীয়ত, প্রথমত, প্রধানত, বস্তুত, মূলত। এই বানানগুলো আগে শেষে অর্থাৎ পদের শেষে বিসর্গ দিয়ে লেখা হতো, কিন্তু বর্তমান নিয়ম অনুযায়ী সেই বিসর্গগুলোকে ব্যবহার করার ক্ষেত্রে মানে নিরুৎসাহিত করা হচ্ছে। পদ মধ্যস্থ বিসর্গ থাকবে, অর্থাৎ পদের মধ্যে যে বিসর্গগুলোর অবস্থান সেগুলো থাকবে। অন্তস্থ, দুঃখ, দুঃসহ, নিঃশব্দ, পুনঃ স্বতঃস্ফূর্ত। তবে অভিধান সিদ্ধ হলে পদমধ্যস্থ বিসর্গও বর্জনীয়। যেসব ক্ষেত্রে আমাদের অভিধান সম্মতি দিয়েছে বা অভিধান সিদ্ধ হিসেবে গ্রহণ করা হয়েছে, সেই সমস্ত শব্দের বা পদের মধ্য যে বিসর্গগুলো ছিল সেগুলো কিন্তু বর্জন করতে হবে। যেমন দুঃখ বানানে মাঝখানে একটি বিসর্গ থাকলেও দুস্থ বানানে কিন্তু বিসর্গটি নেই। আবার নিঃশব্দ বানানে শব্দের মাঝে একটা বিসর্গ থাকলেও নিঃশ্বাস বানানে কিন্তু এর মাঝে কোনো বিসর্গ নেই। নিষ্পৃহ বা বহিস্থ, মনস্থ এই শব্দগুলোতে কিন্তু শব্দের মাঝেও কোনো বিসর্গ প্রয়োগ করা যাবে না। এই জন্য তোমাদেরকে খুব মনোযোগ দিয়ে উদাহরণগুলো লক্ষ্য করতে হবে এবং মনে রাখতে হবে যে কোন কোন শব্দের মাঝে বিসর্গ প্রয়োগ করা যাবে এবং কোন কোনগুলো শব্দের মাঝে বিসর্গ প্রয়োগ করা যাবে না। বানানে মূর্ধন্য ন ও দন্ত ন এর ব্যবহার। যুক্ত ব্যঞ্জনে তৎসম শব্দের ক্ষেত্রে বিশেষত ট বর্গীয় বর্ণের, ট বর্গ কোনগুলো তোমরা নিশ্চয়ই জানো, ট, ঠ, ড, ঢ, এই ট বর্গীয় বর্ণের পূর্ববর্তী দন্ত ন মূর্ধন্য হয়, অর্থাৎ ন ধ্বনির প্রয়োজন থাকলে সেটা ট, ঠ, ড, ঢ এর সাথে যদি যুক্ত আকারে প্রয়োগ করা হয় তাহলে সেটা দন্ত ন এর পরিবর্তে হবে মূর্ধন্য ন। কণ্টক, ঘণ্টা, বন্টন, অকুণ্ঠ, আকণ্ঠ, উৎকণ্ঠা, উপকণ্ঠ, কণ্ঠ, কণ্ঠনালী এই বানানগুলো থেকে আমরা বিষয়টা নিশ্চিত হতে পারি। এছাড়া তৎসম শব্দে রি, রিকার, র, রফলা, রেফ, মূর্ধন্য স, হিয় এরপর মূর্ধন্য ন হয়, যেমন ঋণ, তৃণ, ত্রাণ, বর্ণ, বিদূষণ, বিশেষণ, ক্ষণ, ক্ষণিক। নত্যবিধানের নিয়ম অনুযায়ী কিন্তু মূর্ধন্য ন ধ্বনির প্রয়োগ আমরা করে থাকি। একই শব্দের মধ্যে রি, রিকার, র, রফলা,
রেফ, মূর্ধন্য স, ক্ষীয় এর যে কোনোটির পর স্বরবর্ণ ক বর্গ, প বর্গ এবং অন্তস্থ জ, র, হ অনুসার এই বর্ণগুলোর এক বা একাধিক বর্ণ যদি থাকে তাহলে পরবর্তী ন ধ্বনিটি হয়ে যাবে মূর্ধন্য ন। লক্ষ্য করো উদাহরণটি কৃপণ। এখানে আমরা নিয়ম 2-এ দেখেছি রি এর পরে মূর্ধন্য ন হয়। এখন এইখানে কিন্তু রি এর পরে আছে প, তারপরে একটি ন ধ্বনি হয়েছে মূর্ধন্য ন। কারণ আমাদের 3 নাম্বার নিয়ম বলছে যে রি এর পরে সরাসরি যদি ন ধ্বনি নাও আসে, যদি রি এর পরে আসে ক বর্গ, প বর্গ বা অন্তস্থ জ, র, হ বা অনুসার, তাহলে তারপরেও যে ন ধ্বনিটি আসবে সেটি হবে মূর্ধন্য ন। একইভাবে নিরূপণ। আবার অগ্রহায়ণ লক্ষ্য করো, গয়ের সাথে আছে র ফলা। আমাদের নিয়মে 3 নাম্বার নিয়মে বলা হয়েছে র ফলার পরেও যদি এক বা একাধিক কি বর্ণ, এখানে যে বর্ণগুলোর তালিকা দেওয়া আছে এর যে কোনোটি বা একটি বা একাধিক থাকে তাহলে পরবর্তী ন ধ্বনিটি হবে মূর্ধন্য ন। এখানে কিন্তু এই যে অগ্রহায়ণ বানানের শেষে যে মূর্ধন্যটি হয়েছে এটি হয়েছে এই গয়ের সাথে যে র ফলা আছে সেটির কারণে। একইভাবে নির্বাণ বা সর্বাঙ্গীন বানানেও প্রয়োগ করা হয়েছে মূর্ধন্য ন। প্র, পরা, পরি, নির এই 4টি উপসর্গের পর নম, নস, নি, নু, অন, হন প্রভৃতি ধাতুর দন্ত ন স্থলে হবে মূর্ধন্য ন। যেমন প্রণাম, প্রণব, পরায়ণ, পরিণতি এই শব্দগুলোতে কিন্তু প্র, পরা এবং পরি এগুলো উপসর্গ রূপে যোগ করা হয়েছে। আর বলা হয়েছে নিয়ম 4-এ যে এই উপসর্গগুলো থাকলে সেখানে মূর্ধন্য ন ধ্বনি প্রয়োগ করতে হবে। যুক্ত ব্যঞ্জন গঠনে অতৎসম শব্দে আমরা কিন্তু 1 নম্বরে দেখে এসেছি তৎসম শব্দের ক্ষেত্রে কি হচ্ছিল। এখন বলা হয়েছে যুক্ত ব্যঞ্জন গঠনে অতৎসম শব্দে অর্থাৎ দেশি, বিদেশি, তদ্ভব এবং মিশ্র শব্দের ক্ষেত্রে কি হবে, ট বর্গের পূর্বে হবে দন্ত ন। শুধুমাত্র তৎসম শব্দ যদি এখানে থাকতো তাহলে হতো মূর্ধন্য ন। যেমন ইন্টার, উইন্টার, কারেন্ট, টেন্ডার ইত্যাদি। যুক্ত ব্যঞ্জন গঠনে তৎসম, অতৎসম সকল শব্দে ত বর্গের পূর্বে দন্ত ন হয়, অর্থাৎ দন্ত ন এর ব্যবহার সবসময় কখন হবে, ত বর্গের পূর্বে। ত বর্গ আসলে সেখানে আর মূর্ধন্য ন হবে না, সেটি তৎসম হোক বা অতৎসম হোক। যেমন অনন্ত, অন্তরঙ্গ, একান্ত, ক্লান্ত, জ্বলন্ত। সন্ধি ও সমাসযোগে গঠিত শব্দের বানানে দন্ত ন বহাল থাকে, অর্থাৎ সন্ধি করে যদি কোনো বানান গঠন করা হয় তাহলে সেই বানানে কিন্তু রি বা রেফ বা মূর্ধন্য স যাই আসুক না কেন সেখানে দন্ত নয়ের ব্যবহারটা বহাল থাকবে। যেমন অগ্রনায়ক, এখানে লক্ষ্য করো গ্র, এখানে কিন্তু গয়ের সাথে একটি রফালা আছে, হিসাব অনুযায়ী গয়ের পরে রফালা, তাই এর পরেরটি হওয়ার কথা মূর্ধন্য ন, কিন্তু যেহেতু এটি সন্ধি বা সমাসযোগে গঠিত একটি শব্দ তাই এই নটি হবে দন্ত ন। একইভাবে অহর্নিশ, একটা রেফ আছে, সেই হিসেবে এখানে হওয়ার কথা মূর্ধন্য ন, কিন্তু তোমাকে জানতে হবে শব্দটি কিভাবে গঠিত, এই কারণে তোমাকে এখানে দন্ত ন ব্যবহার করতে হবে শব্দটির গঠনগত দিক বিবেচনা করে। একইভাবে ক্ষুণ্ণিবৃত্তি, চিত্তাঙ্কন, চিত্রাঙ্কন, দুর্নাম, দুর্নিবার। তদ্ভব দেশি ও বিদেশি শব্দে সর্বত্র দন্ত ন হবে। যেমন আপন, আয়রন, কুর্নিশ, কোরআন, গ্রিন, চিরুনি, ঝর্ণা, ধরন। কারণ সবসময় আমরা জানি যে দন্ত নয়ের ব্যবহার তৎসম শব্দে হতে পারে, কি সব ক্ষেত্রে নয়, কিন্তু তদ্ভব দেশি এবং বিদেশি শব্দে সর্বত্রই দন্ত ন হবে। বানানে মূর্ধন্য স এর ব্যবহার। রি কিংবা রিকার এর পরে মূর্ধন্য স হয়। যেমন ঋষি, কৃষি, কৃষক, কৃষ্ণ, তৃষ্ণা, তৃষিত, দৃষ্টি, সৃষ্টি। এখানে আমরা কি দেখতে পাচ্ছি, রি বা রিকার যুক্ত শব্দ এর পরে স ধ্বনির দরকার হলে সেখানে হবে মূর্ধন্য স। আবার র ধ্বনি রেফের রূপ নিয়ে যদি কোনো ব্যঞ্জনের মাথায় বসে তখন ওই ব্যঞ্জনের মূর্ধন্য স হয়। যেমন আকর্ষণ, ঈর্ষা, উৎকর্ষ, বর্ষা, বর্ষণ, বিমর্ষ, শীর্ষ, সপ্তর্ষি, হর্ষ। বলা হচ্ছে রধ্বনি রেফ আকারে, অর্থাৎ রেফ যদি কোনো স্বধ্বনির পূর্বে বসে তাহলে সেই স্বধ্বনিটি অবশ্যই হবে মূর্ধন্য স। অ এবং আ ছাড়া অন্য কোনো স্বরবর্ণ এবং ক ও র বর্ণের পরবর্তী দন্ত স মূর্ধন্য স হয়। যেমন উষা, এসোনা, কোষ, জিগিসা, বিষম, সুষমা।
ইকারান্ত ও উকারান্ত উপসর্গের পর কতকগুলো ধাতুতে মূর্ধন্য স হয়, যেমন অনুষঙ্গ, অভিষেক, অধিষ্ঠান এবং সুষুপ্ত। যুক্ত ব্যঞ্জন গঠনে তৎসম শব্দের ক্ষেত্রে ট বর্গের পূর্বে মূর্ধন্য স হয়, যেমন অনিষ্ট, অষ্টম, আড়ষ্ট, উচ্ছিষ্ট, উপদেষ্টা, কষ্ট, চেষ্টা। আবার যুক্ত ব্যঞ্জন গঠনের ক্ষেত্রে তৎসম অতৎসম সকল ক্ষেত্রে যদি ত বর্গ আসে তাহলে কিন্তু সেখানে হবে দন্ত স, যেমন ইস্তফা, এখানে ত এর সাথে কিন্তু দন্ত স আছে। উদ্বাস্তু, ওস্তাদ, কাস্তে, জবরদস্তি, এগুলো সবগুলো ত আছে দন্ত স এর সাথে, অর্থাৎ ত, থ, দ, ধ এগুলো থাকবে দন্ত স এর সাথে, কারণ ত বর্গ বলা হয়েছে। আর ট বর্গ যদি হয় তাহলে তৎসম শব্দের ক্ষেত্রে সেগুলো মূর্ধন্য স দিয়ে লিখতে হবে। যুক্ত ব্যঞ্জন গঠনে তৎসম অতৎসম সকল শব্দে চ বর্গের পূর্বে তালব্য স হয়, যেমন আশ্চর্য, মানে চ বর্গের কোনো শব্দ থাকলে তৎসম অতৎসম সকল ক্ষেত্রে সেখানে হবে তালব্য স। আশ্চর্য, দুশ্চরিত্র, নিশ্চয়, পশ্চাৎ, প্রায়শ্চিত্ত, বৃশ্চিক, নিশ্ছিদ্র। বানানে রেফের ব্যবহার। রেফের পর কোথাও তৎসম অতৎসম সকল শব্দে, অর্থাৎ রেফের পরে কোথাওই ব্যঞ্জন বর্ণের দ্বিত্ব হবে না, অর্থাৎ একই বর্ণ দুইবার লেখা যাবে না। যদি রেফ ব্যবহার করা হয় তাহলে ওই ব্যঞ্জনটি আর দুইবার করে লেখার কোনো প্রয়োজন নেই, যেমন কর্য, কর্ম, কার্য, পূর্ব, ফর্দ, মর্মর, শর্ত, সূর্য। আগে কি হতো, আজ থেকে অনেক বছর পূর্বে এই বাংলা একাডেমির এই নিয়মটি প্রণীত হওয়ার আগে রেফও থাকতো, আবার এই ব্যঞ্জন এই শব্দগুলোতে এই ব্যঞ্জনটির দ্বিত্ব হতো। হয়তো সূর্য বানানটা কেমন হতো, এই একই রকম বানান, তার সাথে আবার এই অন্তস্থ জয়ে জফলা, সেখানে উচ্চারণগত কিছুটা বিভ্রান্তি থাকার কথা। এই সমস্ত বিভ্রান্তি দূর করার জন্য রেফ যেখানে থাকবে সেখানে আর ওই ব্যঞ্জনের দ্বিত্ব হবে না মর্মে স্বীকৃত হয়েছে। বানানে অনুস্বারের ব্যবহার। সন্ধিতে তৎসম শব্দের ক্ষেত্রে প্রথম পদের শেষে ম থাকলে ক বর্গের পূর্বে ম স্থানে অনুস্বার হবে, যেমন অহংকার। সন্ধিতে শব্দটি কেমন হবে, অহম যোগ কার। বলা হয়েছে এই যে কার, ক বর্গের একটি শব্দ, একটি ধ্বনি, বলা হয়েছে শেষে সন্ধিবদ্ধ শব্দের ওই ম স্থানে হয়ে যাবে অনুস্বার। একইভাবে কিঙ্কর, কিংবদন্তি, ঝঙ্কার, ভয়ঙ্কর, সংকল্প, সংকীর্ণ, সঙ্গীত, সংঘ বা সংঘাত। উপযুক্ত নিয়মে সন্ধিজাত না হলে, অর্থাৎ সন্ধিজাত যদি না হয় শব্দটি, তাহলে যুক্ত বর্ণে বা যুক্ত ব্যঞ্জনে ক বর্গের পূর্বে ম স্থানে ও হবে, যেমন আকাঙ্ক্ষা, এখানে অনুস্বার না হয়ে আকাঙ্ক্ষা বানানটিতে হবে ও, বা অঙ্কুর, অঙ্গ, ইঙ্গিত, কঙ্কাল ইত্যাদি। প্রত্যয় ও বিভক্তিহীন শব্দের শেষে অনুস্বার ব্যবহৃত হয়। আরং, ইদানিং এবং ঢং, পালং, ফড়িং, রং, এখানে এই শব্দগুলোর সাথে কোনো প্রত্যয় বা বিভক্তি যোগ করা নেই, এ কারণে এখানে এই অনুস্বার ধ্বনিটি প্রয়োগ করা হয়েছে। তবে যদি সেখানে প্রত্যয় বা বিভক্তি যোগ করার কোনো প্রশ্ন আসে তাহলে অনুস্বার স্থলে হবে উম, যেমন আরঙে। এখানে আরং বানানটিতে অনুস্বার থাকলেও যেহেতু এটি এমন একটি বর্ণ যার সাথে কোনো প্রকার কার বা ফলা যোগ করা যায় না, এই কারণে আমরা নেব হচ্ছে ওম, যার সাথে কোনো কার বা ফলা যোগ করা যাবে, অর্থাৎ প্রত্যয় বা বিভক্তি অনুস্বারের সাথে নয় উমর সাথে যোগ করা যাবে। একইভাবে টঙে, ঢঙে, রঙিন, রাঙিয়ে বা সঙের। সুপ্রিয় শিক্ষার্থী, আমাদের পাঠ্যপুস্তকের ব্যাকরণিক অধ্যায়গুলো আজকে শেষ হয়ে গেল। এরপরে তোমাদের কিছুটা অংশ পড়ে নিতে হবে, যেমন সমার্থক শব্দ বা বাগধারার কিছুটা নির্বাচিত অংশ আছে তোমাদের সিলেবাসে দেওয়া, সেগুলো তোমরা মুখস্থ করবে। পাশাপাশি সারাংশ বা সারমর্মগুলোও এবং ভাব সম্প্রসারণ ও দরখাস্ত এগুলো তোমরা নিজে নিজে একটু বাসায় চেষ্টা করে মেমোরাইজ করবে। আর পরীক্ষায় কি আসবে, কেমনভাবে আসবে, সেগুলো আমরা বিস্তারিত পরে আলোচনা করব। এখনকার মতো এ পর্যন্তই। সবাইকে অসংখ্য ধন্যবাদ।